অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত সম্ভবত তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় ও প্রবণতার পরিমাপ। এই অধ্যায়ে আমরা গাণিতিক গড়ের লুপ্ত সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আমরা একটা লুপ্ত সংখ্যা শিখেছি কিভাবে করব, কিন্তু দুইটা জায়গায় যদি হর চিহ্ন থাকে সেটা আমরা কিভাবে করব সেটা আজকে দেখব। তো অনেকেই আমাকে মেল করেছে এই বিষয়ে আসলে জানার জন্য, অনেকে সলভ করার জন্য। তো আমি তৎক্ষণাৎ তোমাদেরকে সলভ করে দিতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, এখন আমরা দ্রুততার সাথে দুইটা লুপ্ত সংখ্যা থেকে কিভাবে আমরা অঙ্কটা সলভ করব সেটা দেখি। তো প্রথমে আমি এই জন্য একটা অঙ্ক নিব, আমাদের অঙ্কের প্রয়োজন। যদিও অঙ্কটা অনেক আগের সালে এসেছে, কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, আমি অঙ্কটা লিখে নেই, তারপর আবার ফিরছি। তো দেখো, আমাদের অঙ্কটাতে এখানে দুই জায়গায় যে তোমরা সবুজ হর চিহ্ন দেখতে পাচ্ছ, এই দুই জায়গাতে আমাদের লুপ্ত সংখ্যা বিলুপ্ত। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে নেই, যারা আগের লেকচারগুলো দেখোনি লুপ্ত সংখ্যার বা গাণিতিক গড়ে, সেই লেকচারগুলো দেখে আসো, কারণ ওই লেকচারগুলোর সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমরা এই লুপ্ত সংখ্যার দুইটা থাকলে কিভাবে বের করতে হয় সেটা বের করছে। তো ওই ভিডিওগুলো তোমরা হয়তো বা আই বাটনে, এখানে আমি পুরো প্লেলিস্ট দিয়ে দিব, অথবা দুই একটা ভিডিও দিয়ে দিব, এই যে এখানে আই বাটন রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারো। তো ঠিক আছে, এটা আমাদের অঙ্ক দেওয়া আছে, এখানে দুর্ঘটনার সংখ্যা আমাদের দেওয়া আছে, এখানে রয়েছে আমাদের হচ্ছে গণসংখ্যা। তো গণসংখ্যা বলতে দুর্ঘটনার দিনের সংখ্যা বা একদিনে কতটা দুর্ঘটনা হয়েছে, সামথিং, এটা আমাদের জানার বিষয় নেই। তো এটা, এবং আমাদের গাণিতিক গড় 1.46 দেওয়া আছে। তো এখন আমরা অঙ্কের দিকে সরাসরি অগ্রসর হব। তো অঙ্কের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখন পূর্বে যদি করে থাকি তো সেটার সাথে সামঞ্জস্য রেখে আমরা জানি যে এখন আমাদের কি বের করতে হয়। আচ্ছা, এখানে যেহেতু দুইটা লুপ্ত সংখ্যা রয়েছে, তো এটার জন্য যেটা নিয়ম হবে সেটা দেখো, যে প্রথমে আমরা দুর্ঘটনার সংখ্যা এটার একটা ছক নেব, এটা আমাদের দুর্ঘটনার সংখ্যা, অর্থাৎ এই ছকটা আমরা নেব। দেন এই গণসংখ্যা ছকটা নিলাম, এবং নেওয়ার পরে আমাদের এক্সট্রা আরেকটা ছক নিতে হবে। এই ছকে কি থাকবে সেটা আমি বলে দিচ্ছি, তার আগে আমি ঘরগুলো আট করে নেই। এখানে আমাদের সম্ভবত 8 কি 9টা ঘর রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, ঠিক আছে, এই ঘরটা আমাদের মনে হয় লাগবে। তো এখানে প্রথমে রয়েছে দুর্ঘটনার সংখ্যা। অ্যান্সার কিন্তু আমি এখান থেকে শুরু করছি, অর্থাৎ উত্তর লেখা আমি এখান থেকে শুরু করছি। তো এখানে আমাদের থাকবে হচ্ছে দুর্ঘটনার সংখ্যা। দেন এখানে আমরা লিখলাম হচ্ছে গণসংখ্যা। তো দুর্ঘটনার সংখ্যাকে আমরা এখানে ধরবো হচ্ছে এক্স। কি ধরবো আমরা? দুর্ঘটনার সংখ্যাকে আমরা ধরবো এক্স, এবং এই যে গণসংখ্যা রয়েছে বা দিনের সংখ্যা, এটাকে আমরা ধরবো হচ্ছে এফ। যে আমরা গণসংখ্যাকে সবসময় এফ ধরে থাকি, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন এই দুর্ঘটনার সংখ্যা এবং দুর্ঘটনার সংখ্যাগুলো আমরা সরাসরি এখানে লিখে নেই, যে 0 1 2 3 4 5, এবং গণসংখ্যা রয়েছে, প্রথমে রয়েছে 46, এবং এই দুই জায়গাতে অর্থাৎ 1 এবং 2 এর জায়গাতে রয়েছে হোয়াট। এখন এখানে আমরা একটু ধরে নিব, ঠিক আছে, এখানে ধরে নিব এই হোয়াট চিহ্নটাকে প্রথমে ধরলাম আমরা হচ্ছে F2, আর এই দুই নম্বরে যে হোয়াট চিহ্ন রয়েছে এটাকে ধরলাম আমরা F3, অর্থাৎ F2 এবং F3তে আমাদের হোয়াট চিহ্ন রয়েছে। এখানে কোনো একটা সংখ্যা বসবে, ধরো এখানে বসলো 20 বা 46 বা 50, যাই কোনো একটা সংখ্যা বসবে, সেই সংখ্যাটা আমরা অঙ্কের মাধ্যমে বের করব যে F2 এবং F3তে আমাদের কী সংখ্যা প্রয়োজন হবে। আচ্ছা, তারপরে এখন কত রয়েছে? 25 রয়েছে, 25 লিখবো। 3-এর জায়গায় 25, 4-এর জায়গায় রয়েছে 10, 5-এর জায়গায় রয়েছে কত? এখানে 5-এর জায়গায় আমাদের হচ্ছে 5ই রয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা এরকমই থাকলো। এই 3 নম্বর যে ছকটা নিয়েছি, এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এফ এক্স, অর্থাৎ এফ এবং এক্স গুণ করতে হবে। এখানে মনে মনে গুণ চিহ্ন রয়েছে, অর্থাৎ এফ গুণন এক্স হবে আমাদের। এফ এবং এক্সকে আমাদের কি করতে হবে? গুণন করতে হবে। এফ এবং এক্সকে আমাদের গুণ করতে হবে, তার মানে এফ হচ্ছে আমাদের এটা এবং এক্স হচ্ছে আমাদের এটা। তার মানে এই দুটা গুণ করে যে সংখ্যা হবে সেটা আমরা এই ফাঁকা স্থানে লিখব। তাহলে 46 গুণন 0, তাহলে এখানে কত হয়? 0 হয়, কারণ 0 দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যাকেও যদি গুণ করা হয় তাহলে 0 হয়। এবং 1 গুণন F2, তাহলে কত হয়? F2। 2 গুণন F3, তাহলে কত হয়? 2F3, ঠিক আছে। তাহলে 3 গুণন 25, তাহলে কত হবে? 3 গুণন 25 কত হয়? 75। 4 গুণন 10 কত হয়? 40। 5 গুণন 5 কত হয়? 25 গেল। এখন আমরা এই যে গণসংখ্যাগুলো রয়েছে সেই সবগুলো গণসংখ্যার আমরা যোগ বের করব, তাহলে গণসংখ্যা ইকুয়াল টু, মানে সবগুলো গণসংখ্যা যোগ বের করছি, সেজন্য প্রথমে সামেশন হবে। সামেশন মানে সমষ্টি বের করছি, কোনো কিছুর কার সমষ্টি বের করছি? এই যে এই গণসংখ্যার, সুতরাং কার? এফ মানে গণসংখ্যার সমষ্টি বের করছি, সুতরাং এখানে আমাদের এফ বসলো। সামেশন বসে, সামেশন। আচ্ছা, প্রথমে এই সামেশন ধরো লেখা আছে সামেশন এ,
এটা মানে কি বোঝায়, সাপোজ একটা সংখ্যা নিলাম, আচ্ছা এ নিলে আমাদের তোমাদের প্রবলেম হতে পারে, আচ্ছা ঠিক আছে, এটা বোঝানোর জন্য একটু দেখো যে এই এ মানে বোঝাচ্ছি যে অনেকগুলো সংখ্যা রয়েছে এখানে, সেই সবগুলো এ সংখ্যার যোগফল। সেটা কি দ্বারা বুঝবো যে সবগুলো একে যোগ করা হয়েছে, যখন সামিশন চিহ্নটা সামনে দেখবো তখন বুঝবো যে এ মানে এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে, সেই অনেকগুলো সংখ্যাগুলোকে আমরা একত্রে যোগ করেছি। সামিশন মানে হচ্ছে সমষ্টি, যাই হোক সামিশন এফ মানে আমরা এফ যতগুলো রয়েছে সেগুলো যোগ করব। তাহলে এখন দেখো, তাহলে F2 এবং F3কে আমরা ওইরকমই রাখবো, কিন্তু 46, 25, 10 আর 5 এই কয়টাকে যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের কত, আমি একটু নিচে লিখি যেহেতু আমি একটু করেছি, তাহলে সমান চিহ্নের পরে আমরা এখানে লিখবো যে 86 হবে। যদি আমরা 46, 25, 10, 5 এই সবগুলোকে যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 86। আর F2 এবং F3কে আমরা ওইরকমই লাগবো যে প্লাস F2 যোগ প্লাস F3, ঠিক আছে গেল, এটা আমাদের ওইরকমই থাকলো। এবং এটা সমান আমরা লিখবো, দেখো আমাদের এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি যে 200 রয়েছে, অর্থাৎ এই সবগুলো গণসংখ্যার নিচে কিন্তু সংখ্যা নেই, 5-এর পরে 5 রয়েছে, তারপরে এখানে ফাঁকা দিয়ে 200, তার মানে এই সবগুলো সংখ্যার যোগফল হবে 200, সবগুলো সংখ্যার যোগফল হবে 200। এই 200টা কীভাবে লিখেছে, এখানে যে সংখ্যা হবে এখানেও যে সংখ্যা হবে এটা আমরা এখনও জানি না, সেই সংখ্যাগুলো যদি এদেরকে এখানে বসানো হয় তাহলে এই সবগুলোর যোগফল হবে 200। সুতরাং এটা সমান আমরা এখানে লিখতে পারি যে সমান আমরা লিখতে পারি যে এটা 200। আমি কি বুঝতে পেরেছি যে এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক দেওয়া আছে এবং দুই জায়গাতে হর চিহ্ন দেওয়া আছে, প্রশ্নের কথা বলতেছি, উত্তরের কাছে পড়ে যায়। তো আমরা যদি এই দুই হর চিহ্নতে সংখ্যা অঙ্ক করার মাধ্যমে খুঁজে বের করতে পারি, ধরো এখানে হলো 20, এখানে ধরো 50 সাপোজ মনে করো, তাহলে এই সবগুলোকে যোগ করি তাহলে আমাদের আসবে এখানে 200। তো সেটা আগে থেকে আমাদেরকে বলে দিয়েছে 200 হয়েছে, এটা গেল, এটা প্রশ্নের কথা। এখন যখন আমরা সলভ শুরু করলাম তখন আমরা F2 এবং F3 আমরা জানি না, তো আমরা 46, 25, 10, 5 এগুলোকে যোগ করা হলো আমাদের 86 এবং F2, F3কে আমরা ওইরকমই রাখলাম। তো এই সবগুলোর যোগফল আমাদের সমান কত হবে, 200 গেল। এখন Fx, এই সবগুলো Fxকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এই শখের মানে এই শখের আন্ডারে বাকিটা আমরা এখানে লিখতেছি। তাহলে দেখো, তাহলে এই সবগুলোকে যদি যোগ করি তাহলে আমরা কাকে যোগ করতেছি, এখানে Fxকে যোগ করতেছি, এখানে সবগুলো Fxকে যোগ করতেছি, তাই সামনের সামেশন চিহ্ন বসবে, অর্থাৎ সামেশন চিহ্ন, আচ্ছা যাই হোক, ইকুয়াল টু আমাদের কত হবে, তাহলে আমরা যোগ করব 0, 75, 40 আর 25 এসবগুলোকে যোগ করব। আর F2 এবং 2F3 এটাকে আমরা এরকমই রাখবো, তাহলে হয় আমাদের 140 যোগ হবে F2 যোগ F2F3, এটা আমাদের এরকমই থেকে গেল, ঠিক আছে। এখন আমরা পরবর্তী ধাপে যাই। যখন লুপ্ত সংখ্যা আমাদের একটা, তখন আমরা একটা স্টেপে অঙ্ক করেছি, যারা আগের লেকচারগুলো দেখেছো। এখন যেহেতু আমাদের লুপ্ত সংখ্যা দুইটা, সেহেতু আমাদের দুইটা স্টেপে অঙ্ক করতে হবে। যখন লুপ্ত সংখ্যা একটা ছিল তখন আমরা কিভাবে করেছি, যে গড়ের সূত্র সামেশন Fx ভাগ হচ্ছে n দিয়েছি, অর্থাৎ এই সবগুলোর যোগফলকে মোট কি বলে এটা দ্বারা, গণসংখ্যা বা যেটাই হোক সেটা দ্বারা ভাগ করেছি। কিন্তু এখানে আমরা সরাসরি এটা সূত্র ব্যবহার করব, কিন্তু 2 নম্বরে ব্যবহার করব, আমরা 1 নম্বরে এই সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে 1 নম্বরে আমরা কি করব সেটা একটু দেখো, মনোযোগ সহকারে দেখো। অনেকে আমাকে মেইল করেছিল এটা সলভ করে দেওয়ার জন্য, অনেকে ওর উত্তর মেলেনি, সেটাও আমাকে জানিয়েছে যে উত্তর কেন মিলছে না। তো উত্তর না মেলার কারণ হচ্ছে এটা 2 ধাপে করতে হবে, আর যখন লুপ্ত সংখ্যা একটা থাকবে, অর্থাৎ একটা জায়গায় হর চিহ্ন থাকবে, তখন সেটা আলাদা নিয়মে। তাহলে এখানে আমি কি লিখবো দেখো, প্রথমে লিখবো n ইকুয়াল টু, অর্থাৎ f কে বের করে আমরা কি পেয়েছি, n ইকুয়াল টু কি পেয়েছি, 86 যোগ F2 যোগ F3, ঠিক আছে, এটা F3। আচ্ছা, n মানে আমাদের কি, এই যে মোট গণসংখ্যা, তো মোট গণসংখ্যা n মানে আমরা 200 বলতে পারি। n মানে আমরা n ইকুয়াল টু, যদি পুরো লাইনটা আমরা একটু সুন্দর করে লিখি, যে এই লাইনটাকে আমরা যদি একটু সুন্দর করে লিখি, যে n ইকুয়াল টু সামেশন f ইকুয়াল টু 86 যোগ F2 যোগ F3 ইকুয়াল টু 200, ঠিক আছে। তো আমরা এইটুকু লিখেছি, মানে এইটুকু সংখ্যা লিখেছি আর n লিখেছি, তাহলে n ইকুয়াল টু আমরা 200 বসাতে পারি, ঠিক আছে। তাহলে n এর জায়গাতে আমরা 200 বসাবো, দেন আমরা কি করব, 86 যোগ F2 যোগ হচ্ছে আমাদের F3। এখন আমরা কি করব, এই 86টাকে বাম পাশে পার করব, যেহেতু 86 এখানে প্লাস আকারে রয়েছে, তাহলে সমানের এ পাশে যদি চলে আসে তাহলে এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ 200 মাইনাস 86 হয়ে যাবে, তারপর এই সমান চিহ্ন বসবে, দেন এই F2 যোগ F3 এরকমই থাকবে, ঠিক আছে। দেন আমরা 200 থেকে যদি 86 আমরা যদি বাদ দিই, 200 থেকে 86 বাদ দিলে হয় আমাদের 114, দেন দেখা যাক, তো এখানে থাকবে আমাদের 114 এবং F2
যোগ F3। তো আমরা এখানে কি করব, হয় F2 কে একা রাখবো, নাহলে F3 কে একা রাখবো, বাকিগুলো সবগুলোকে এক পাশে পার করব। তো এখানে আমরা F3 কেই একা একা রেখে দিই, তাহলে আমরা 114 আর F2 কে এ পাশ সমানের হচ্ছে বাম পাশে পার করব। তাহলে এই পাশে রয়েছে প্লাস আকারে রয়েছে, সমানের বাম পাশে পার হয়ে যাবে মাইনাস F2 ইকুয়াল টু F3। তাহলে আমাদের F3 একা থাকলো। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি যে F3 ইকুয়াল টু 114 মাইনাস F2, এটা আমাদের একটা লাইন। ঠিক আছে, এটুকু গেল। এখন আমাদের পরবর্তী ধাপে যেতে হবে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট, যেটাতে আমি আনসার পাবো আর কি। তো আমরা গাণিতিক গড়ের যে সূত্রটা, সেটা থেকে আমরা জানি যে এটা ইকুয়াল টু সামেশন এফ এক্স ভাগ হচ্ছে আমাদের কত, এন। তো সামেশন এফ এক্স আমাদের কত, সামেশন এফ এক্স, এই যে সামেশন এফ এক্স আমরা বের করেছি কত, মানে এই সবগুলো যোগ করে কত পেয়েছি, 140 যোগ F2 প্লাস 2F3। তো এই সামেশন এফ এক্সের জায়গায় আমি প্রথমে আগে এটা বসিয়ে দিই। সামেশন এফ এক্স 40 যোগ F2 প্লাস 2F3। ঠিক আছে, এন মানে আমাদের কত, এন মানে হচ্ছে 200, এন মানে এই যে এন মানে আমাদের 200, এন মানে আমাদের 200। তো এন মানে এখানে আমরা লিখেছি 200, যাই হোক এন মানে 200। এবং এটা দ্বারা গড়, গাণিতিক গড় বোঝাচ্ছে। যে প্রশ্নে আমাদের গাণিতিক গড় দেওয়া আছে, দেখো প্রশ্নেই দেওয়া আছে যে গাণিতিক গড় ইকুয়াল টু 1.46। তাহলে এখানে আমরা এই এক্স বারের জায়গায় বসাবো 1.46। ঠিক আছে, এটাতে কোনো কনফিউশন হওয়ার কোনো কাহিনী নেই। তো এখন আমরা বজ্র গুণন করব, 200 দ্বারা 1.46কে গুণ করব, তাহলে হয় 292। আর এখানে এর নিচে মনে মনে 1 রয়েছে, ও 1 দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ করলে ওটাই থাকে, অর্থাৎ 140 যোগ F2 যোগ 2F3। ঠিক আছে, এখন কি করব, এই 140টাকে পাশে পার করে দিব, তাহলে এখানে প্লাস আছে, পাশে এসে হবে মাইনাস, দেন এই সমান চিহ্ন বসাবো, F2 যোগ F2 যোগ 2F3। তো F3-র একটা মান আমরা আগেই বের করেছি, দেখো 114 মাইনাস F2, অর্থাৎ F3-র যে মানটা রয়েছে, F3 জায়গাতে, এই যে F3-র জায়গাতে আমরা বসাবো 114 মাইনাস F2, 2 লিখবো। 2 লেখার পরে F3 এর জায়গাটাতে কত বসাবো, 114 মাইনাস F2, অর্থাৎ F3-কে আমরা উঠাই দিয়ে F3 এর মানটা বসালাম। ঠিক আছে, তাহলে যদি 292 থেকে 140 যদি আমরা বাদ দিই, তাহলে 152 ইকুয়াল টু F2, আর 2 দ্বারা 144কে গুণ করো, কত হয় 228, আবার 2 দ্বারা F2-কে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 2F2। এই বেসিকগুলো নিশ্চয়ই তোমাদের আর কি জানা যে প্লাস মাইনাসে মাইনাস হয়। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা আবার কি করব, 152 রয়েছে, 228 রয়েছে না, তাহলে আমরা 152 আর 228কে পাশে পার করে দেবো, তাহলে সামনে রয়েছে প্লাস, এর পাশে হবে মাইনাস, 228 ইকুয়াল টু, আচ্ছা এই F2, এখানে একটা F2 রয়েছে, তাহলে দুইটা F2 থেকে একটা F2 যদি আমরা বাদ দিই, তাহলে থাকে আমাদের একটা F2। যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস রয়েছে, অর্থাৎ এখানে দুইটা F2, এখানে একটা F2, বড় সংখ্যার সামনে মাইনাস রয়েছে, দুইটা F2-র আগে মাইনাস রয়েছে, তাই এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হলো। তারপরে লাইনটা আমরা এখানে লিখি, জায়গায় স্বল্পতা। তাহলে 152 থেকে যদি 228 বাদ দেওয়া হয়, তাহলে কত থাকে, 152 থেকে 228 যদি বাদ দেওয়া হয়, তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস 76। কেন মাইনাস হলো, যেহেতু আমরা ছোটো সংখ্যার সামনে রয়েছে, বড় সংখ্যা পরে রয়েছে, বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, তাই এখানে মাইনাস চিহ্ন বসালাম। আর এই পাশে কত থাকলো, মাইনাস F2। তাহলে এই মাইনাস কেটে দিব, তাহলে 76 ইকুয়াল টু F2, বা আমরা লিখতে পারি যে F2 ইকুয়াল টু 76। তাহলে F2 76 পেয়েছি, তাহলে আমাদের F3 এখন কত হবে, অর্থাৎ আমরা একটা অ্যান্সার পাইলাম F2, অর্থাৎ F2 বলতে যে এই F2, অর্থাৎ এই যে প্রথমটাতে কি বসবে, প্রথম সংখ্যাতে বসবে আমাদের 76। তাহলে এই জায়গায় হট চিহ্নতে কি বসবে সেটা বের করব, সেটা কি দেখো, এই যে F3 আমাদের কত দেওয়া আছে, F3 ইকুয়াল টু 114 মাইনাস F2। তাহলে অতএব F3 ইকুয়াল টু 114 মাইনাস F2। তাহলে F2 এর জায়গায় F2 এর মানটা বসাই দিব, যে 114 মাইনাস F2 এর মান কত, 76। তাহলে কত হয় 38। তাহলে এখানে বসবে হচ্ছে 38। তাহলে এই হট চিহ্নর এখানে এক জায়গাতে বসবে 76, আরেক জায়গাতে অর্থাৎ 3 নম্বরে বসবে কি 38। আমাদের অঙ্কটা পুরোপুরি শেষ হয়েছে। তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো এটার আরেকটা লেকচার কি তোমাদের প্রয়োজন, যদি লেকচার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে জানাও, তাহলে আমি তোমাদেরকে এটার উপর আরেকটা লেকচার দিব। আর সম্ভবত আমি খুব চেষ্টা করছি, যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, তো দুইটা করে ভিডিও দিনে দেওয়ার জন্য, বা গাণিতিক অর্থনীতিরও আমি বাদ রেখেছি, অন্তর্করণ শুরু করছিলাম, তো শেষ করা হয় নাই আর কি, বেশ কিছু লেকচার দিয়েছি, তো ওটা হয়তো আমি খুব শীঘ্রই শুরু করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।